কোন্নগরের শ্রী অরবিন্দর পৈতৃক ভবন। এই জায়গাটা কিন্তু সত্যি অনেকের কাছেই কিন্তু আমরা কোন্নগর বললেই কিন্তু সবার আগে বুঝি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, তারপরে আরও 12 মন্দির ঘাট আছে। কিন্তু এখানে যে ঋষি অরবিন্দের পৈতৃক ভবন, এটাও যে একটা দেখবার মতো একটা দ্রষ্টব্য জায়গা রয়েছে, সেটা কিন্তু অনেকেরই অজানা। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্রী অরবিন্দ সোসাইটি কর্তৃক শ্রী অরবিন্দের পৈতৃক ভবন। বাড়িটিতে কিন্তু ঋষি অরবিন্দের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। এবং কী সেই স্মৃতি, চলুন বাড়িটি ঘুরে দেখতে দেখতে এই বাড়ির ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নিই। কোন্নগরে অবস্থিত শ্রী অরবিন্দ ভবন, যা শ্রী অরবিন্দ সোসাইটির কোন্নগর কেন্দ্র, 15ই জানুয়ারি 1969 সালে পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রম জননীর আশীর্বাদ ধন্য অনুমতি প্রাপ্ত হয়ে কোন্নগর ঘোষপাড়ায় শ্রী অরবিন্দের এই পৈতৃক বাসভূমি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অধিগ্রহণের জন্য জমি অধিগ্রহণ আইন 1894 অনুযায়ী অধিগ্রহণ প্রক্রিয়া 1972 সনে শ্রী অরবিন্দ জন্ম শতবর্ষে শুরু করে। বর্তমানে শ্রী অরবিন্দ সোসাইটির কোন্নগর শাখা শ্রী অরবিন্দ ও শ্রী মায়ের আদর্শ ও দর্শন প্রচার সংক্রান্ত কার্যধারা পরিচালনা করা হয়। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে লাইব্রেরি, ঋষি অরবিন্দের সোসাইটি কর্তৃক এটি লাইব্রেরি। ঋষি অরবিন্দর হয়তো যেই সমস্ত জীবনী সংক্রান্ত যে বইগুলো রয়েছে, সেই সংক্রান্ত বইগুলো কিন্তু আপনারা এই লাইব্রেরিতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তি স্থাপন করা আছে। আপনারা প্রত্যেকেই জানেন ঋষি অরবিন্দের শেষ জীবনটা কিন্তু কেটেছিল পণ্ডিচেরিতে, এবং পণ্ডিচেরিতে ওনার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু একটি বড় আশ্রম তৈরি করা আছে। সেখানেই কিন্তু ওনার শেষকৃত্য সমাপন হয়, এবং সেখান থেকেই সেই সমাধিস্থল থেকেই কিন্তু এই যে গাছটি দেখতে পাচ্ছেন, সেই গাছটা কিন্তু সেখান থেকে চারা এনে এখানে রোপণ করা হয়েছে। এই গাছটাকে বলা হচ্ছে সেবা তরু। আজকে আমরা রবিবার একটি ছুটির দিন দেখে কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমাদের কিন্তু গন্তব্য হচ্ছে কোন্নগরকে, আর আমাদের কিন্তু আজকে উদ্দেশ্য হচ্ছে কোন্নগরকে এক্সপ্লোর করার। আর আমরা এই মুহূর্তে রয়েছি ঋষি অরবিন্দের পৈতৃক বাড়িতে, আর এই বাড়িটাতে একটা খুব সুন্দর নিস্তব্ধতা বিরাজ করছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি এবং আমার ক্যামেরার ওপাশে ছাড়া দুজন ব্যক্তি ছাড়া, আর ভেতরে অফিসে একজন আছেন, আমরা বলতে গেলে 3 জন ছাড়া আর কোনো দর্শনার্থী কিন্তু দেখা যাচ্ছে না। এটাই খুব একটা আশ্চর্যজনক ব্যাপার, কারণ এই বাড়িটা কিন্তু খোলা থাকে শনি এবং রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তো আপনারা একটু আমাদের এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, কারণ এরকম কোন্নগরে একটি সত্যি একটা দর্শনীয় জায়গা রয়েছে, সেটা আপনারাও ঘুরে কিন্তু ভালো লাগবে, কারণ অনেক ইতিহাস, অনেক স্মৃতি এই বাড়ির সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। আর এই দুপাশটাতেই কিন্তু একটা খুব সুন্দর বিভিন্ন গাছ দিয়ে কিন্তু বাগান তৈরি করা আছে। এবার আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করার পর আমরা কি কি দেখতে পাচ্ছি, সঙ্গে থাকুন। সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম। উপরে ওটা হচ্ছে কনফারেন্স হল, আর একটা অফিস ঘর রয়েছে। অফিস ঘরের পাশে এটা রয়েছে কিন্তু ধ্যানকক্ষ বা মেডিটেশন রুম। আর এই ঘরটাতে কিন্তু ঢুকলে একটু নীরবতা অবলম্বন করতে হবে, যেহেতু এটা ধ্যানকক্ষ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঋষি অরবিন্দের ছবি রয়েছে, এবং পাশে রয়েছে শ্রীমা অর্থাৎ মীরা আলফাজা। উনি কিন্তু 1878 সালে 21শে ফেব্রুয়ারি প্যারিসে জন্মগ্রহণ করেন, এবং পরবর্তীতে কিন্তু ঋষি অরবিন্দের যে চিন্তাধারাটা ছিল সেটাকে কিন্তু পরবর্তীতে এগিয়ে নিয়ে যায়। ধ্যানকক্ষ থেকে আমরা বেরিয়ে এলাম। ধ্যানকক্ষের পাশের ঘরটাই হচ্ছে কিন্তু সংগ্রহালয়। এবার এই সংগ্রহালয়তে কিন্তু ঋষি অরবিন্দের একদম ছোটোবেলা থেকে শেষ জীবন পর্যন্ত কিছু ছবি আকারে লেখা সহ কিন্তু এখানে একটা দলিল হিসেবে কিন্তু এখানটাতে সংগ্রহ করে রাখা হয়েছে। এবার ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করার পর আপনাদেরকে সবটা ঘুরে দেখাচ্ছি। সংগ্রহালয়ে প্রবেশ করার পর যেটা দেখতে পাচ্ছি, প্রথম
প্লেটটার মধ্যেই রয়েছে কিন্তু এই ঘোষ পরিবারের গোড়ার কথা, মানে এই ঘোষ পরিবারের যে বংশোদ্ভব, মানে এই ঘোষ পরিবারের ইতিহাস বা এই যে পৈতৃক ভিটে, এই সম্পর্কে কিন্তু এখানে পরিবার পরিজন সবার সম্পর্কে এখানে লেখা রয়েছে। পরের যেটা স্লাইড রয়েছে সেখানে রয়েছে কিন্তু শ্রী অরবিন্দের বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষের বিষয় কিন্তু এখানে লেখা রয়েছে। এর পরের স্লাইডে রয়েছে কিন্তু শ্রী অরবিন্দের মা শ্রীমতী স্বর্ণলতা ঘোষের বিষয়। এর পরের স্লাইডে রয়েছে কিন্তু শ্রী অরবিন্দের মাতামহ ঋষি রাজনারায়ণ বসুর বিষয় লেখা। এরপর আমরা একটা পারিবারিক ছবি দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে শ্রী অরবিন্দের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বিনয়ভূষণ ঘোষ আর তার পরিবার। এরপর রয়েছে কিন্তু শ্রী অরবিন্দের দ্বিতীয় ভ্রাতা শ্রী মনমোহন ঘোষ এবং তার পরিবার। এরপর আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে শ্রী অরবিন্দের ভ্রাতুষ্পুত্রী রয়েছেন শ্রীমতী লতিকা ঘোষ, ওনার সঙ্গে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপর রয়েছে কিন্তু শ্রী অরবিন্দের একমাত্র বোন শ্রীমতী সরোজিনী ঘোষ। এর পরের স্লাইডে কিন্তু রয়েছে শ্রী অরবিন্দের একদম ছোট ভাই বারীন্দ্র ঘোষ, তার বিষয় লেখা রয়েছে। এরপর রয়েছে কিন্তু শ্রী অরবিন্দের স্ত্রী শ্রীমতী মৃণালিনী দেবীর বিষয় কিন্তু এখানে লেখা রয়েছে। শ্রী অরবিন্দ এবং তার স্ত্রী একটি ছবি দেওয়া রয়েছে। এর পরের স্লাইডে রয়েছে কিন্তু শ্রী অরবিন্দের শ্বশুর মশাই শ্রী ভূপালচন্দ্র বোসের বিষয় লেখা রয়েছে। আর এখানটায় রয়েছে শ্রী অরবিন্দের মাস্তুত ভ্রাতা শ্রী সুকুমার মিত্রের বিষয়ে লেখা রয়েছে। আর এর পরবর্তীতে রয়েছে শ্রী অরবিন্দের মেসোমশাই শ্রী কৃষ্ণকুমার মিত্রের বিষয়ে লেখা আছে। এখানটায় ডিসপ্লে করা আছে 1908-9 খ্রিস্টাব্দে যখন শ্রী অরবিন্দ আলিপুর জেলে বন্দী ছিলেন, সেই সময় বিচারাধীন বন্দী থাকাকালীন এইটা হচ্ছে কিন্তু শ্রী অরবিন্দের পরিচয়পত্র। এখানে কিন্তু ওনাদের সম্পর্কে পুরো বলা যাচ্ছে না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। আমরা ভিডিওর মধ্যে স্টিল ইমেজ দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে পড়ে নিতে পারবেন। আজকে আমরা এই শ্রী অরবিন্দ ভবনে এসেছি, কিন্তু আজকে এখানে ইলেকট্রিসিটির একটু সমস্যা রয়েছে, সেই জন্য কিন্তু এখানে লাইট নেই। সেই আলোর অভাবে কিন্তু ভিডিও একটু খারাপ হবে, আপনারা একটু প্লিজ সেটা অ্যাডজাস্ট করে নেবেন। এবং আমরা ভিডিও করতে করতেই কিন্তু এর মধ্যে দেখুন এত সকাল থেকে গরম ছিল, আবার কিন্তু বৃষ্টি চলে এলো। আসুন এবার শ্রী অরবিন্দ ঘোষ সম্পর্কে দু চারটি কথা জেনে নেওয়া যাক। ডাক্তার কৃষ্ণধন ঘোষের তৃতীয় পুত্র ছিলেন অরবিন্দ ঘোষ। তার জন্ম হয় 15ই আগস্ট 1872 খ্রিস্টাব্দে কলকাতায়। প্রথমে লন্ডনের সেন্ট পল স্কুল ও তারপর কেমব্রিজের কিংস কলেজে শিক্ষালাভ করেছিলেন। পিতার ইচ্ছানুসারে সেন্ট পলসে ছাত্র থাকাকালীনই নিজেকে আইসিএস প্রার্থী হিসেবে নথিভুক্ত করেছিলেন। তিনি 2রা আগস্ট 1907 খ্রিস্টাব্দে বেঙ্গল কলেজ থেকে পদত্যাগ করেন, কিন্তু বন্দে মাতারাম মামলায় নির্দোষ প্রতিপন্ন হওয়ার পর পুনরায় বেঙ্গল কলেজে যোগদান করেন। আলিপুর বোমা মামলা চলাকালীন কলেজ কর্তৃপক্ষের অনুরোধে তিনি শেষবারের জন্য পদত্যাগ করেছিলেন। আলিপুর বোমা মামলায় তাকে গ্রেফতার করা হয় 1908 খ্রিস্টাব্দের মে মাসে। তিনি মুক্তি পান 1909 খ্রিস্টাব্দের মে মাসে। 1909 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তিনি ইংরেজিতে কর্মযোগীন চন্দননগর যাত্রার সময় তিনি ভগিনী নিবেদিতাকে কর্মযোগিনের দায়িত্ব দিতে অনুরোধ করেছিলেন। চন্দননগর থেকে পণ্ডিচেরি পৌঁছন 1910 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। মানবজাতির আধ্যাত্মিক মুক্তির সন্ধানে তিনি নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছিলেন এক আধ্যাত্মিক সাধনায়। 13ই জুলাই 1911 খ্রিস্টাব্দে তিনি ঘোষণা করলেন আধ্যাত্মবাদী হওয়া উচিত ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক মতবাদ এবং ভারতবর্ষের একমাত্র স্বরাজ সনাতন ধর্মের সাধন। আজকে কন্যগরের এই যে স্থানেতে আপনারা উপস্থিত হয়েছেন, এটি হচ্ছে শ্রী অরবিন্দের পৈতৃক বাসভূমি। এখানে তাঁর পিতৃপুরুষ এবং বাবা সবাই ছিলেন এবং শ্রী অরবিন্দের বাবা এই কন্যগর উচ্চ বিদ্যালয় থেকে 1858 সালে প্রথম যে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সেখানে ছিলেন।
তার ছবি আমরা এখানে ডিসপ্লে করেছি, দেখিয়েছি। এটা পরবর্তী কালেতে শ্রী অরবিন্দ সোসাইটির কুন্নগরের কেন্দ্রের সাহায্যে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে এটাকে অধিগ্রহণ করা হয় এবং অধিগ্রহণ করে পরবর্তীকালে এই যে কর্মপ্রবাহ এখানে চলছে এবং যে সমস্ত জিনিসগুলো পরিকাঠামো তৈরি করা হয়েছে সেগুলো সৃষ্টি করা হয় এবং সেইখানেই হচ্ছে আমাদের কার্যধারা শ্রী অরবিন্দ চিন্তার ওপর নির্ভর করে এবং শ্রী পণ্ডিচেরি আশ্রমের শ্রীমায়ের চিন্তাধারা এবং শ্রী অরবিন্দের চিন্তাধারা এই উভয়কে নিয়ে এখানেতে আমাদের আলোচনা এবং তা পাবলিকের অর্থাৎ জনসাধারণের মধ্যে বিস্তৃতি যাতে হয়, পরিচিতির মধ্যে যাতে তার ব্যবস্থা করা হয়েছে। তার জীবনীর তার পারিবারিক দিক থেকে খানিকটা জনসাধারণকে অবহিত করবার জন্যে একটা সংগ্রহালয় করা হয়েছে, একটি পাঠাগার তৈরি করা হয়েছে, যে পাঠাগারেতে তার রচনাবলী, মায়ের রচনাবলী এবং শ্রী অরবিন্দ ও শ্রী মায়ের সম্পর্কে বিভিন্ন বই এখানেতে পাওয়া হয় এবং এটা অবহিত দিক অবস্থায় সবাইকে পাঠের সুযোগ দেওয়া হয়। পণ্ডিচেরি 4টে দিন নির্ধারিত করে থাকেন, বলা হয় দর্শন দিবস হিসেবে। সেটা হচ্ছে শ্রী অরবিন্দের জন্মদিন 15ই আগস্ট, শ্রী মায়ের জন্মদিন 21শে ফেব্রুয়ারি, শ্রী অরবিন্দের সিদ্ধি দিন 24শে নভেম্বর এবং শ্রী মায়ের ভারতবর্ষে পাকাপাকিভাবে বসবাস করবার যিনি সূচনা হয় সেই দিনটি হচ্ছে 24শে এপ্রিল। এই 4টে দিনকে দর্শন দিন বলা হয় এবং সেই 4টে দিনেতে এখানে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। এছাড়া শ্রী মায়ের তিরোধান দিবস অর্থাৎ 17ই নভেম্বর এবং শ্রী অরবিন্দের তিরোধান দিবস 5ই ডিসেম্বর এখানেতে পালন করা হয়। আমাদের ব্যাপারটা হচ্ছে যে সমস্ত বইগুলি আছে তা হচ্ছে যে সব একখানে করে কপি। তার ফলে হচ্ছে কি, এটা কোনো লেন্ডিং সেকশন, অর্থাৎ কারকে দেওয়া যাবে না। এখানেতে বসে বসে পাঠাগারের ব্যবস্থা করা আছে, সেখানে পাঠাগারের ভেতরেতে সব কিছু ব্যবস্থা আছে, অর্থাৎ বসে এবং সেখানে যাতে মানে কোনো কষ্ট না হয় সেরকম চিন্তা ভাবনা করি এখানে পাঠ করবার সুযোগ করে দেওয়া হয়। যখন এখানে খোলা থাকবে সেই সময়তে তারা এলে, কেউ যদি আসেন তারা অবশ্যই এখানেতে তার প্রয়োজন মতন বই নিয়ে পাঠ করতে পারবেন এবং তার সম্পর্কে যদি আরও বেশি কিছু গবেষণা করতে চান বা অন্য কিছু করতে চান তাহলে সেগুলো বললে তার ব্যবস্থা এখান করে দেওয়া হয়। এখানে একটা মেডিটেশন রুম আছে। অরবিন্দ সোসাইটির হেডকোয়ার্টার কেন্দ্রীয় ভূমি হচ্ছে পণ্ডিচেরি, তা তাদের এরা হচ্ছে একটি কেন্দ্র, অর্থাৎ এটা একটি শাখা। এই শাখা যে কোনো জায়গায়, অর্থাৎ কোনো অরবিন্দ সোসাইটির কোনো কেন্দ্র অথবা শাখা যদি পরিচালনা করতে হয় তাহলে তাদের কতগুলো তো পরিকাঠামোর দিক থেকে শর্ত আছে, যেগুলোকে তারা উল্লেখ করে দিয়েছেন যে এগুলো না থাকলে কোনো কেন্দ্র বা শাখা কার্যকরী হবে না। তার ভেতরে এইটা বলা হয়েছে যে যেখানে মা কতগুলো কোশ্চেন দিয়েছেন যে একজন মেম্বার কি কি করবে, সে হোয়াট এ মেম্বার শুড ডু এভরিডে। তা সেখানে প্রথম শর্ত হচ্ছে ডিভোট সাম টাইম ডেলি টু স্টাডি সামথিং ফ্রম দি রাইটিংস অফ শ্রী অরবিন্দ অ্যান্ড দি মাদার অ্যাকর্ডিং টু দি কোয়েরি উইদিন। অর্থাৎ আমার ভেতরে যদি কোনো জিনিসের জানবার আগ্রহ শ্রী অরবিন্দ মায়ের সম্পর্কে ওঠে, তো তার সেটা জানতার একটা সুযোগ আমাকে দিতে হবে। কোথায় আমরা পাবো? বইপত্রের মধ্যে পাবো। সেই জন্যে আমাদের এই কেন্দ্রটাতে একটা লাইব্রেরি আমাদের চালু করতে হয়েছে, লাইব্রেরি রাখতে হবে পরিকাঠামোর ভিত থেকে। দ্বিতীয় হচ্ছে আরেকটি প্রশ্ন, সিট কোয়াইটলি ফর এ ফিউ মিনিটস এভরি ডে, আস্ক ওয়ানসেলফ হোয়াই অ্যাম আই হিয়ার, হোয়াট এক্স্যাক্টলি ডু আই ওয়ান্ট টু অ্যাচিভ ইন দি লাইফ, এক্সেট্রা। এইটা চিন্তা করবার জন্যে হচ্ছে আমাদের দরকার মেডিটেশন রুম। অর্থাৎ এখানে মেডিটেশন মনে হচ্ছে চৌবুজে বসে থাকা নয়, আমার ভেতরেতে যে চেতনাটার স্ফুরণ হচ্ছে সেটা যাতে কেন্দ্রীভূত হয়ে আমি একটা জায়গায় নীরব হয়ে না বসলে কোনো জিনিসের কেন্দ্রীকরণ হবে না, তার একটা সুযোগ দিতে হবে। সেই জন্যে প্রত্যেকটা কেন্দ্র অথবা শাখা সোসাইটির সেখানেতে এই ব্যবস্থা রাখতে হয়েছে এবং দিস ইজ দি মেডিটেশন। কেউ এখানে স্থির হয়ে মেডিটেশনের জন্য আসে তখন আমাদের রেকর্ডেড মিউজিক শোনানো হয়, অর্থাৎ মনটা তখন ওই
মিউজিকের ওপরেতে কেন্দ্রীভূত হয়ে আছে এবং সেই সুরের মাধ্যমেতে যে কেন্দ্রীকরণ হচ্ছে, তখন হয় কি যে মনে করা হয় যে এইভাবে আমাদের অর্থাৎ কনসেন্ট্রেশনটা আরও দৃঢ় হয়ে প্রকাশ পায়। আর তারপরে আরেকটি শর্ত মেম্বারদের করতে হয়, সেটা হচ্ছে যে সেলফলেস, অর্থাৎ নিজের স্বার্থ ত্যাগ করে কিছু সার্ভিস অর্থাৎ সেবা দিতে হবে, যেটাকে মায়ের প্রতি সেবা হিসেবে উৎসর্গ করো। সেই জন্য এখানে একটা আমাদের সুযোগ আছে, সব জায়গায় থাকে না। এখানে আছে বিভিন্ন রকমের কাজের সুযোগ এখানে আছে। তারা তাদের নিজের মনের যে গতি, অর্থাৎ যে বিষয়ে তাদের প্রবণতাটা বেশি, সেই ধরনের কাজ তাদের দেওয়া হয়, যে সেই কাজগুলোর মাধ্যমে তারা সাকসেস, অর্থাৎ এর প্রতি এতে এর জন্যে তারা অন্য কোনো আমাদের কাছ থেকে চাইবেন না, যেটা তিনি কাজটা এখানে দিয়ে যাবেন তার নিজের মনের গতি অনুযায়ী সেই কাজ তিনি দেবেন মায়ের পায়ে উৎসর্গকৃত অবস্থায়। এই চিন্তাধারা রেখে আমাদের কাজটা চালনা করা হয়। আমাদের যে 4টি দর্শন দিন আছে তার ভেতরে 15ই আগস্ট, এই দর্শন দিনেতে আমাদের একটা সময় নির্ধারণ করা আছে যে সকাল 10টা থেকে 11টা। এই 10টা থেকে 11টায় সেখানেতে মেডিটেশন হবে এবং শ্রী অরবিন্দ অথবা শ্রী মা যেদিন যার জন্মদিন সেই তাঁদের লেখা এগুলোই বেশি পাঠ করা হয় এবং হয়, এবং দরকার হলে কিছু ছোটোখাটো আলোচনা সভা থাকে, কিন্তু প্রধানত তাদের লেখাগুলোকে পাঠের ভেতর দিয়ে এই অনুষ্ঠানগুলো সীমাবদ্ধতা থাকে। আমাদের যে সংগ্রহশালাটা দেখছেন, এটাকে আমরা মানে এতে বলছি যে এটা একটা মানুষকে ইলাস্ট্রেটিভ অর্থাৎ উদাহরণ হিসেবে এদের স্থানে তুলে ধরা হয়েছে, কিন্তু এটাকে যদি সর্বাত্মক করতে হয় এবং সব দিক থেকে যদি এটাকে সুসম্পন্ন হিসেবে দেখাতে হয়, তাহলে এর কাজের পরিধি অত্যন্ত বিরাট। এবং শ্রী অরবিন্দের সমস্ত জীবনধারাকে নিয়ে এবং তার তত্ত্বকে নিয়ে করতে গেলে পর তার যেমন আমরা তার পারিবারিক দিকটা এখানে তুলে ধরবার চেষ্টা করি, কিন্তু তারপরে আছে তার জীবনধারা। সেই জীবনধারার ভেতরে তার শিক্ষা ব্যবস্থা এবং কর্মজীবন, তারপরে যে তার সাধন জীবন, এবং সাধন জীবনের দ্বারা মানবের কী কল্যাণ হয়েছে এবং তিনি মানব সমাজকে কী কী দিয়ে গেছেন, এইগুলোকে যদি পর্যায়ক্রমে আমাদের আনতে চাই, অর্থাৎ আমাদের কার্যপরিধির মধ্যে আনতে চাই, তাহলে এটাকে বিরাট, যাকে বলা হয় বিরাট একটা প্যানোরামা, সেখানে তাকে কার্যকরী করা খুবই কঠিন ব্যাপার এবং অন্যান্য আর্থিক সাহায্য দরকার। করা যে যাবে না তা নয়, কিন্তু এ করতে গেলে যে পরিমাণ কর্মশক্তির দরকার, এই যে সমস্ত আর্থিক শক্তির দরকার, সেটা অত্যন্ত অপ্রতুল। সুতরাং এখনই সে নিয়ে কোনো চিন্তাভাবনা করা যাবে না, যদিও আমাদের মাথায় সেটা আছে, চিন্তার ভেতরে আছে, চিন্তায় থাক, কিন্তু একে কার্যকরী রূপ দেওয়া খুব কঠিন ব্যাপার। আমি এখানকার একজন কর্মী বলতে পারেন না, আনুষ্ঠানিকভাবে একজনকে আমাদের রাখতে হয়। আমি এখানকার সচিবও বটে, আবার কোষাধ্যক্ষও বটে বলতে পারেন। এই কেন্দ্রের সূচনা থেকে কার্যকরী রূপেতে অংশগ্রহণে মেতে আছি আমার ছাত্রাবস্থা থেকে, এবং এখন পরিণত জীবনে তো সেই অভ্যেসকে ত্যাগ করতে পারিনি। কাজে কিন্তু আমি এটাকে ব্যক্তিগতভাবে কর্তব্য হিসেবে নিজেকে মনে করি এবং সেইভাবে এর সঙ্গে জড়িয়ে আছি। আপনারা যদি ঋষি অরবিন্দের পৈতৃক ভবন যেতে চান তবে কিভাবে যাবেন? স্টেশন থেকে আপনাদেরকে বলতে হবে বাগানবাড়ি যাব, কারণ এই ঋষি অরবিন্দের পৈতৃক ভবনটা এখনও সেই অর্থে কিন্তু ফেমাস হয়নি যে আপনারা অটোর দাদাদেরকে বললে ওনারা ঠিক করে আপনাদেরকে দেখাতে পারবে। এবার বাগানবাড়ি যে সমস্ত যাচ্ছে অটোগুলো, সেই অটোতেই চেপে গেলেন, চাপার পর আপনাকে ঠিক এই মোড়টাতে নামিয়ে দিল। এবার আপনি একটা দেখতে পাচ্ছেন অরবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার লেখা রয়েছে, আর এই পাশে রয়েছে অরবিন্দ রোড। আপনি এই অরবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারটা মাথায় রাখবেন। এই সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, সোজা হেঁটে গেলেই কিন্তু এই মিনিট 10 আপনাকে হাঁটতে হবে এবং আপনার বাঁ দিকেই কিন্তু পড়বে অরবিন্দের পৈতৃক ভবন। এবং আপনারা যদি হেঁটে যেতে একটু অসুবিধা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক টোটো আছে, টোটোকে বললে 10 টাকা ভাড়ায় আপনাকে ঠিক সেই অরবিন্দ ভবনে কিন্তু আপনাকে পৌঁছে দেবে। আর আপনারা যদি কেটে কেটে আসতে চান, আপনারা সোজা বাগানবাড়ি পর্যন্ত আসবেন না, সেই
সেক্ষেত্রে কিন্তু আপনাকে পণ্যগর স্টেশন থেকে বাটার মোড় আসতে হবে, বাটার মোড় পর্যন্ত 10 টাকা ভাড়া পড়বে, আবার বাটার মোড় থেকে এখান পর্যন্ত আসলে 10 টাকা ভাড়া। আর আপনারা যদি সোজাসুজি এখানে চলে আসেন তবে কিন্তু আপনাদের ভাড়া পড়বে 15 টাকা করে জনপ্রতি।